আসসালামু আলাইকুম। সো আই হোপ অল অফ ইউ ওয়েল। আজকে আমরা দেখবো কিভাবে কলাম ডিজাইন করতে হয়। আমরা এই টাইপসের মডেলিং কিভাবে দাঁড় করাতে হয় এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম আর কি। আর সে সাথে আমি বলছিলাম যে এই টাইপসের মডেল দাঁড় করানোর পর অনেকগুলো চেক দিতে হয়, সেই চেক নিয়ে আসলে ভিডিও বানানোর আমার সময় হয় না। ইনশাল্লাহ আমি পরবর্তীতে এটা আপলোড করবো। যেহেতু কলাম ডিজাইনটা আগে দেখা দরকার, সেজন্য আজকে আমরা কলাম ডিজাইনটা দেখবো। আমাদের কলাম ডিজাইনের সমস্যা হচ্ছে এখানে আমরা বাই অ্যাক্সিয়াল লোডিং এর জন্য ডিজাইনটা করতে হচ্ছে, তার কারণে আমাদেরকে মুভমেন্ট কনসিডার করে ডিজাইন করতে হবে। আর অ্যাকচুয়ালি যারা প্রফেশনাল ডিজাইনার আছে তারা আসলে কেউই হাতে ক্যালকুলেশন করে না, সবাই আসলে এই ট্যাবস থেকে মোমেন্টের যে রেশিও বা যে পার্সেন্টেজ আছে সেটা নিয়ে তারা ডিজাইন করে। কেন করতে করে না? কারণ সে এই ট্যাবস তার কলামের মোমেন্ট ক্যালকুলেশন, সে টর্শনাল ইফেক্ট, ল্যাটারাল ইফেক্ট, বিভিন্ন জিনিস কনসিডার করে সে আসলে আমাদেরকে রিইনফোর্সমেন্টের ডিটেলিংটা দেয়। সো দেখি আমরা এখন আমাদের তো হ্যান্ড ক্যালকুলেশন করে চেক করতে হবে আসলে এই ট্যাব যে ভ্যালুটা দিচ্ছে সেটা ঠিক আছে কিনা। সো আমরা এই ট্যাবে চলে গেলাম। তো ফার্স্ট আপনারা কি করবেন, এখান থেকে রান অ্যানালাইসিস দিবেন। দেওয়ার পরে আপনারা ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম সেকশন থেকে স্টার্ট ডিজাইন চেক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আসলে একটু টাইম নিবে, আমি এটা করে রাখছি আগে থেকে। করার পরে আপনারা এরপরে কিছু করার দরকার নাই, একটা কলাম চুজ করবেন। তো সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা কলাম, এই কলামটা চুজ করলাম। আমাদের 3D আছে, এখান থেকে অল স্টোরি করে দিব। করে দিয়ে আমি মনে করেন আমি ই নাম্বার কলামটাকে চুজ করব, যেটা ডিজাইন আমি করছিলাম। ওকে, এখান থেকে একটা কলাম আমি চুজ করব। এখানে ক্লিক করে এই সাপোজ এখানে ই কলামটা আমি এখান থেকে রাইট ক্লিক করে চুজ করলাম। করে এবার আমি এখান থেকে দেখেন ডিসপ্লে অপশনে যাব, থেকে শো টেবিলে যাব। হ্যাঁ, যাওয়ার পরে এই দেখেন এলিমেন্ট আউটপুটে ক্লিক করবেন, সেখান থেকে ফ্রেম আউটপুট, দেন এলিমেন্ট ফোর্স কলাম, এইটা অন করে দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা টেবিল আপনার কাছে আসবে। আসার পরে আমাদের প্রথম কাজ হবে, আপনি এইটাতে কত নাম্বার ইউনিট নিয়ে লিখে রাখেন, 776 C3 কলাম নিয়ে আমরা কাজ করতেছি। সেটা নাম চেঞ্জ হবে, ফ্লোর টু ফ্লোর নাম চেঞ্জ হতে পারে। তো আমরা এখানে পি তে ক্লিক করব। পিতে রাইট ক্লিক করব, পিতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে শর্ট অ্যাসেন্ডিং ক্লিক করব। করার পরে দেখেন এখানে আবার চাইলে ডিসেন্ডিং ক্লিক করতে পারেন। করলে 127 আসতেছে, সেটা আমাদের কনসার্ন না। আমাদের হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম পি কোথায় আসছে এটা দেখবো। কারণ ম্যাক্সিমাম পি আসতেছে কত, 943। আর সেটা কোথায় আসতেছে, গ্রাউন্ড ফ্লোরে। আর ম্যাক্সিমাম পি গ্রাউন্ড ফ্লোর দুইটা আছে, 943, 943 দুইটা আছে। এর রেসপেক্টে আমি মুভমেন্ট গুলো দেখবো। প্রথম যে 943 তার রেসপেক্টে মুভমেন্ট খুবই কম আসতেছে, কিন্তু দ্বিতীয় যে 943 আছে তার রেসপেক্টে মুভমেন্ট অনেক বেশি। তাহলে এই ভ্যালুটা আমি পিক করব। তাহলে আমি আমার খাতার মধ্যে আমি তাহলে এটা লিখে নিব। কি লিখবো, যে গ্রাউন্ড ফ্লোরের জন্য এই যে 943, আর M3 কত ছিল একটু দেখে নেন আপনারা। এই যে M3 ছিল 112, সো আমি এখানে M3 112 লিখলাম, আর M2 25 লিখলাম, তাই না? আর M2 M3 কে এটা আমি দেখাবো, জাস্ট একটু টাইম দেন। সো ফার্স্ট হচ্ছে আমি পি ম্যাক্সিমাম পি রেসপেক্টে তার মুভমেন্ট গুলো আমি নিলাম। ওকে, দেন আমি দেখবো যে M3 মুভমেন্টটা ম্যাক্সিমাম কত। তো এখানে আমি শর্ট অ্যাসেন্ডিং দিব। দেওয়ার পরে দেখেন এখানে 112 আসছে। আমি আবার এটাকে ডিসেন্ডিং দিয়ে দেখি কোথায় ম্যাক্সিমাম পাচ্ছি। তো 118 পাচ্ছি। দেন এবার এই 118 রেসপেক্টে এই কলামটার নামগুলো নিব। সো এই 118 কোন ফ্লোরে আসছে দেখেন তো, এটাও গ্রাউন্ড ফ্লোরে আসছে। সো এখানে যে গ্রাউন্ড ফ্লোরে যদি এটা আসছে, সো এখানে আমি কি নিব, এই যে মোমেন্ট যদি 118 আছে এটা নিব, M2 মোমেন্ট নিব এবং পিটা নিব। সো জিনিসটা আমি এখানে নিচ্ছি দেখেন, এই যে পিটা নিছি, M2 এবং M3 মোমেন্টটা নিলাম। তারপরে দেখলাম যে M2 মুভমেন্ট আসলে কত আসতেছে একটু দেখি। তাহলে M2 মুভমেন্ট 156 না, 156 না, আরো বেশি আসবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, এখানে M2 মুভমেন্ট 156 আসতেছে, তার জন্য আসতেছে আমার পি অনেক কম। আমি আরেকটু দেখতেছি, 144, 144 56 বেশি দূরে না, মাত্র 10-এর পার্থক্য, তাই না? তো আমি 144টা নিব, কারণ 144 এর জন্য আমার পিটা আমি ম্যাক্সিমাম পাচ্ছি, তাই না? কত, 794 পাচ্ছি। তাহলে আমি এই ভ্যালুটাও আমি পিক করবো। এখান থেকে পিক করে আমি আমার খাতায় লিখে রাখলাম। এটা কোন পরে পাইছি এটা একটু দেখতে পারেন। এটা পাইছি আমি স্টোরি 2 তে, দেখছেন? স্টোরি 2 তে আমি আরেকটা সেকেন্ড মোমেন্ট যেটা M2 মোমেন্ট সেটা ম্যাক্সিমাম পেয়েছি, তার জন্য পি কত, M3 কত সেটা আমি লিখে নিলাম খাতার মধ্যে। সো এখন আপনাদেরকে দেখাবো আসলে M2 মুভমেন্ট আর M3 মুভমেন্ট জিনিসটা কি, এবং আমি কেমনে বুঝবো এটা, তাই না? তো সেজন্য আমাদের করতে হবে কি, আমাদের ইতিহাস থেকে এই যে সেট ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। করার পরে অবজেক্ট অ্যাসাইনমেন্ট থেকে এই যে দেখেন লোকাল অ্যাক্সিসে ক্লিক করবো। ঠিক আছে, ক্লিক করার পরে অ্যাপ্লাই করবেন। সরি, আমার 3D তে অপশনে চালু ছিল, দেখতে কষ্ট, আমি 2D তে নিয়ে আসবো। ওকে, 2D তে আবার দিলাম ক্লিক। দেন অবজেক্ট অ্যাসাইনমেন্ট, লোকাল অ্যাক্সিস কোথায় আছে সেকশনটা থাকুক, সমস্যা হয়, লোকাল অ্যাক্সিসে ক্লিক করেন। ওকে, লোকাল সেকশনটা উঠে দেন, লেভেলটা দেন। তো আমাদের কলাম নাম কি ছিল, C3 কলাম, এটা মাথায় রাখবেন। ওকে, অ্যাপ্লাই দেন। ওকে,
দেন প্ল্যানে যান, এখান থেকে সেকেন্ড ফ্লোরে প্ল্যানে যান, সরি প্ল্যানে যাব আমরা, এখান থেকে প্ল্যানে যাব, হলো স্টোরি 2 তে যান। ওকে, সো এখানে খেয়াল করেন এই জায়গাতে আসে নাই না, আবার দেখতেছি কেন আসে নাই। এখান থেকে আমরা ক্লিক করব, অবজেক্ট অ্যাসাইনমেন্ট থেকে লোকাল অ্যাক্সিস চালু আছে, অ্যাপ্লাই করলাম। ওকে, আই হোপ এখানে আসার কথা আছে, এখানে আসে নাই জিনিসটা, যেহেতু এখানে আসে নাই, যেহেতু আমার এখানে আছে, এখান থেকে আমি প্ল্যানে যাই, স্টোরি গ্রাউন্ড ফ্লোরে গেলাম। ওই খেয়াল করেন এখানে, তাহলে এইখানে আমার দেখেন আমার কোন কলামটা দিচ্ছে, আমি ই নাম্বার কলামটা আমি আমার ডিজাইনের জন্য চুজ করছি, তাই না? এখানে দেখাচ্ছে আহ, এই দেখেন একটা গ্রিন কালার আছে, একটা ইয়েলো কালার আছে, বা ব্লু কালার বলতে পারেন, ব্লু কালার আর একটা গ্রিন কালার। আর কোনটা কি বুঝে সবসময় খেয়াল রাখবেন, এই ট্যাবসে গ্রিন কালার মানে হচ্ছে দুই অ্যাক্সিস 2, আর ব্লু কালার মানে হচ্ছে অ্যাক্সিস 3, মানে এগুলো হচ্ছে লোকাল অ্যাক্সিস, হ্যাঁ, আর রেড কালার মানে হচ্ছে 1 নাম্বার অ্যাক্সিস। তাহলে দেখেন আমার এই কলাম যেটা, যদি আমি এখানে দেখাই এই কলামটা, এই যে কলামটা কি আছে, এটা হচ্ছে গ্রিন কালার এদিকে, তাই না? যদি আমি এখানে লিখি আমার, ওকে দেখেন আমি দেখাবো এটা, তাহলে গ্রিন কালার এদিকে আছে, আর আমার উপরে আছে কি ব্লু কালার। তাহলে আমি এখন আমার কলামের সেকশনটা আমি ডিফাইন করে ফেলতে পারবো। Just একটু সময় দেন, ড্র করে দেখাচ্ছি আপনাদের। সো এখন আমরা আমাদের কলামটা ডাইমেনশনটা কত সেটা দেখবো। তাহলে আমাদের মনে আছে কলামটা কোনটা নিয়েছিলাম, সি3 কলাম। ওকে, তো আমি কলামটাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমি কি করবো, এখান থেকে সিলেক্ট করার কষ্ট হয়ে যাবে। আমি এই রাইট সাইড থেকে মাউসটা টানতে পারি, এবার ক্লিক করলাম, ক্লিক করে রাইট ক্লিক করলাম, করার পর দেখেন এখানে কি আছে, বিম দেখাচ্ছে, সরি আমি তো আমার কলাম দেখবো। তাহলে আমি কি করবো, কলামে দেখতে পাচ্ছি না, সেটা আমি কি করবো, ই নাম্বারিতে যাব, এলিভেশনে যাব, হ্যাঁ, ই নাম্বার এলিভেশনে যান, অ্যাপ্লাই, ওকে ক্লোজ। এই নাম্বার এলিভেশনে এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত কলাম, এটাতে আমি সিলেক্ট করে রাইট ক্লিক করলে ডাইমেনশন দেখাচ্ছে C16:24। সো এখন যদি আমি আমার ইতে যাই, তাহলে আমি যদি এখানে ড্র করি আমার কলামটা কেমন ছিল, দেখেন আমার কলামটা কিন্তু, খেয়াল করেন আমাদের কলামটা কেমন ছিল, আহ লাল কালার দিয়ে দেখাই, আমাদের কলামটা ছিল এরকম, তাই না, এরকম করে ছিল। আর এইখানে গ্রিন কালার ছিল এইদিকে, এই গ্রিন কালার বলছি কত নাম্বার এক্সিস, 2 নাম্বার এক্সিস। তাহলে মোমেন্ট M2 মানে কি বুঝাই, এই 2 নাম্বার এক্সিসের রেসপেক্টে মোমেন্ট, ক্লিয়ার, এই 2 নাম্বার এক্সিসের রেসপেক্টে মোমেন্ট হচ্ছে M2। আর আমার একটা কালার ছিল ব্লু কালার, এখানে ব্লু কালার পুরোপুরি পাওয়া যাবে না, যেটা পাওয়া গেছে ওইটা দিলাম, এটা হচ্ছে ব্লু ব্লু কালার, তার রেসপেক্টে মোমেন্ট কি M3, এটা অ্যাক্সিস 3 নাম্বার অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে M3 মোমেন্ট আর M2 মোমেন্ট কি সেটা আমরা বুঝলাম। তাহলে এখন আপনারা দেখেন, এখন আপনার হচ্ছে কোনটাকে আপনি এজ ধরবেন, সাধারণত আমরা লং যেটা থাকে যে M3, মেজর অ্যাক্সিস কোনটা M3 না, হ্যাঁ, তাহলে এই M3 যদি মেজর অ্যাক্সিস হয়, তাহলে তার পারপেন্ডিকুলার যে উইথ আছে সেটা হচ্ছে আমাদের সাধারণত এজ ধরি আমরা, ঠিক আছে। আর যখন আপনি M2 কনসিডার করবেন, তখন এজ কোনটা হবে, M2 কোন রেসপেক্টে করছি, 2 এর রেসপেক্টে না, তাহলে 2 এর পারপেন্ডিকুলার যে উইথ আছে সেটাকে এজ ধরবো। সো এটা আমি দেখাবো কিভাবে করবো আর কি। ওকে, সো আই হোপ এখান থেকে আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এখন আমি ডিজাইন করতেছি আমার M3 মুভমেন্টের জন্য, ঠিক আছে। M3 মুভমেন্ট মানে আমি মেজর এক্স এর রেসপেক্টে আমি এখন ডিজাইনটা করবো। যেহেতু মেজর এক্স এর রেসপেক্টে ডিজাইন করবো, তাহলে কি ধরবো আমি, তাহলে আমার এইচ হচ্ছে কত, এখানে লং ডিস্টেন্স যেটা 24x16x24 ছিল, এই 24 হবে আমার কি এইচ এখানে, কেন, কারণ আমি M3 রেসপেক্ট, আমি খেয়াল করেন যে M3 রেসপেক্ট এইচ কোনটা হয়, এই M3 এক্স হচ্ছে এটা, তাই না, এইটা হচ্ছে M3, তো তার পারপেন্ডিকুলার উইথটা হবে কি আপনার এইচ, খেয়াল রাখলে হবে। ওকে, বা M3 কোন দিয়ে ঘুরাচ্ছি, দেখছেন, তাহলে এই জন্য আমরা এটা নিচ্ছি। ওকে, এটা আমরা মোটিভেশনের সময় জানি কেমন কি করতে হয়, যেটা আপনার বললাম আর কি। সো M3 জিনিসটা কি এখান থেকে বুঝে নিলাম, আর M3 যখন নিব তখন এইচ কোনটা নিব এটা দেখাই দিলাম। ওকে, তো এইচ নিলাম আমি 24, তো আমাদের 2.5 ইঞ্চি ক্লিয়ার কাভার বাদ দিব আমরা, দুই সেট থেকে 2.5 ইঞ্চি বাদ দিলে 19 ইঞ্চি থাকতেছে। গামা বের করি, গামা মানে কি, গামা হচ্ছে ক্লিয়ার কাভার বাদ দিয়ে যে উইথ থাকে, হাইট বা ডেপথ থাকে, সেটা ডেড বাই ইনিশিয়াল ডেপথ, যে 19/24 কলম করার পর 0.79, আমি 0.8 ধরে নিলাম। ওকে, এইটুকু মধ্যে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এরপরে কি করব, এরপরে আমরা এই যে প্রথম যে পিটা পাইছি এখানে, ফার্স্ট পি ম্যাক্সিমাম পি যেটা আছে 943, তাই না, তার জন্য আমি ডিজাইন করব। তাহলে ম্যাক্সিমাম পি হচ্ছে 943, তার জন্য মোমেন্ট M3 কত ছিল, 112 ছিল, তাই না, মনে আছে আপনাদের, হ্যাঁ। তাহলে এই পি 143-এর জন্য আমি দেখবো যে আমার মিনিমাম মোমেন্ট একটা চেক দিতে আমাদেরকে, যে M3 জন পি 943 কিপের জন্য আমরা M3 মোমেন্ট কত আসে। সেখানে হচ্ছে যে এই যে 943, মানে ফর্মুলা হচ্ছে এটা, লিখে রাখেন, পি ইন্টু 0.6 প্লাস 0.03 ইন্টু এইচ। এখানে এইচ কি, এইচ হচ্ছে আপনার ডেপথ অফ দা কলাম, কলামের ডেপথ মানে কি, ওই যে আপনার M3 এক্সিস রেসপেক্টে নিলে কোনটা হবে সেটা আমি বলছিলাম, তাই না। যদি M3 এক্সিস রেসপেক্টে নেন, এই যে M3 এক্সিস হচ্ছে এটা,
তার ডেপথ কোনটা হবে, তার ডেপথ হবে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা আছে কলামের, এটা হচ্ছে ডেপথ, সেটা কত ইঞ্চি, 24 ইঞ্চি, ঠিক আছে। সো এখানে বসাচ্ছি, বসানোর পরে রেখে আসে 1245 কিপ ইঞ্চিতে আসছে, কিসে আসছে এটা, কিপ ইঞ্চিতে আসছে, সেটাকে আমি 12 দিয়ে ভাগ করছি, করার পরে কত আসছে, 103 কিপ ফিটে আসছে। কিন্তু আমার M3 কত ছিল, 112 ছিল, দ্যাট মিনস এটা কম আছে, 112 আমি ইউজ করবো, ঠিক আছে। তার মানে আমার ওই মোমেন্টটা যে মেজর অ্যাক্সিস যে মোমেন্টটা ছিল সেটা ওকে। দেন আমি এখন করবো কি, এখন আমি মাইনর অ্যাক্সিসটা চেক দেবো। তো মাইনর অ্যাক্সিস চেক দেওয়ার জন্য আমি কি করবো, এজটা 16 হয়ে গেছে কেন, কারণ মাইনর অ্যাক্সিস হচ্ছে আমার এটা, খেয়াল করে এইটা হচ্ছে মাইনর অ্যাক্সিস, তাই না, এই যে M2 এটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। মাইনর অ্যাক্সিস যদি এটা হয় তাহলে এজ কোনটা হবে, তার পারপেন্ডিকুলার ডিসটেন্স যেটা সেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এজ, সেটা কত 16। তাহলে এখানে আপনি এসে থেকে 16 বসাবেন, 16 বসানোর পর আসতেছে 84.8। কিন্তু আমার M2 কত ছিল দেখেন তো, এই লোডের জন্য, এই যে P 943 এর জন্য, সরি একটু উল্টা থাকতেছে, 943 জন্য M2 কত ছিল আমার 40, কিন্তু আমার এখানে আসছে কত, আমার আসছে প্রায় 84। তার মানে আমি M2 কত নেবো, তাহলে 84 কে নেবো, ঠিক আছে। সেখান থেকে এখন আমার কে এনটা বের করতে হয়। কে এনটা কি, কে এনটা হচ্ছে আমরা একটা এই যে কলাম ডিজাইনের জন্য আমরা বিশাল ফর্মুলা শিখছি, সেটা না করে আমরা ডিজাইনের থেকে গ্রাফ ইউজ করে কলামটার এই বের করবো, স্টিল পরিমাণ বের করবো। সেই জন্য আমাদের এই সিঙ্গার ইয়ের বইয়ে আর কি, নিলসনের বইয়ের লাস্ট ডিজাইনের নামে অনেকগুলা দেওয়া আছে। তো আমাদের যে দেখেন স্টিলের কংক্রিটের স্ট্রেংথ ছিল 4 KSI, স্টিল ছিল 16 KSI এবং গামা ছিল 0.80 এবং কলামটা ছিল এরকম সিমেট্রিক কলাম, ঠিক আছে। এই জন্য আমরা এই গ্রাফটা চুজ করছি, কারণ আপনাদের রিকোয়ারমেন্ট যে আপনারা গ্রাফ চুজ করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন কে এনটা আমরা বের করবো, কে এন এর ফর্মুলা এখানে দেওয়া আছে, যা সেটাই আমি এখানে আমার খাতায় লিখছি, যে কে এন সমান পিইউ বাই পাই এফ সি এজি। তো এখানে পিইউ হচ্ছে আমি লিখলাম, আমাদের এই জানি যে আমরা কলামের জন্য রিলেশন ফ্যাক্টর কত 0.65 হয়, তাই না, 0.65 বসালাম, এফ সি 4 বসালাম, এজি মানে কি গ্রস এরিয়া অফ দ্য কলাম, এটা কত হবে 16 × 24, তাই না, আমাদের 16 × 24 সেকশন ছিল, সেখান থেকে পাইছি কত 0.94। এখন এই গ্রাফে আমি চলে যাব, তো দেখেন এই 0.9, এই যে কি এর মান 0.94, এই 94 এর জন্য আমি এটা স্টিল রো এর মান ধরে নিব। এখন আমি কত ধরবো, সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল করলাম যে যদি আমি 2.5% ধরি, তখন 2.5% বা আমি 3% ধরতে পারি, সমস্যা নেই। তা আমি 2.5% ধরলাম, 0.025 ধরলাম, ওকে, ধরে তার রেসপেক্টে 0.0 ধরার পর তার রেসপেক্টে আমার আর এর মানটা কত সেটা বের করে নিলাম। তবে খেয়াল করেন আমি কি করছি, এদিকে এন এর রেসপেক্টে আমি গ্রাফ থেকে রোটা ধরে নিছি, এটা জাস্ট অ্যাজাম্পশন, এখানে কলামের ডিজাইনে ট্রায়াল এন্ড দিয়ে করতে হয়। আমি একটা অ্যাজাম্পশন করে নিলাম যে রো এর মান হতে এত হইতে পারে, এটা ধরে নিলাম, তার রেসপেক্টে আর এর ভ্যালুটা এখান থেকে বের করলাম, ঠিক আছে। এই যে রো যদি 2.5% হয়, মানে আড়াই হয়, 0.025 হয়, তার রেসপেক্টে আর এর মানটা কত 0.01, তাই না, আর এর মানটা এখান থেকে বের করলাম। বের করার পরে এই আর এর ফর্মুলাটা আমি ইউজ করবো। এখানে একটা মজার বিষয় যে পিইউ ইন্টু ই, এটা আসলে কি, এটা হচ্ছে কিছু না, এটা আসলে মোমেন্ট, সেটা কোন মোমেন্ট হবে আমার, আমি এটা হচ্ছে মোমেন্ট, পরে বলতেছি কোন মোমেন্ট নিব, ওকে, মোমেন্ট, তাহলে পাই এফ সি এজি ইন্টু এইচ, ওকে। সো এখানে আমি আসলাম, দেখেন এখানে আসার পরে আমি এটা থেকে বসাইলাম। এখন আমি এজ কত বসাইছি, আমি এজ বসেছি এখানে 24, এজ 24 বসানোর কারণ কি, কারণ আমি M3 মোমেন্টটা ক্যালকুলেশন করব, তো আমি M3 মোমেন্ট এখানে ক্যালকুলেশন করছি, কত পাইছি আমি M3 মোমেন্ট 119 পাইছি, কিন্তু আমার রিকোয়ার্ড কত ছিল 112, দ্যাট মিন্স আমার বেশি আসছে, দ্যাট মিন্স আমার এই পর্যন্ত ডিজাইনটা ওকে আছে। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সেকেন্ড ট্রায়াল হচ্ছে আবার আমার কি আছে, আমার পি কিন্তু আমি কয়টা নিছি, 3টা ট্রায়াল নিছি, তাই না, ম্যাক্সিমাম পি 3টা নিছি, তার রেসপেক্টে 3টা মোমেন্ট পাইছি আমি। পরবর্তী পি এর জন্য এবার আমি ডিজাইনটা দেখতেছি, যে পরবর্তীতে পি পাইছি 537, তার জন্য কে এর মানটা কত সেটা বের করলাম। আর স্টিলের পরিমাণ দেখেন কনস্ট্যান্ট আমি ফিক্স করে ফেলছেন, সেটা কত 2.5% বা 0.025, এটা আপনি ফিক্স করে ফেলছেন। সো কে এন এবং স্টিল রেশিওতে আমি আবার যাব এখানে ডিজাইন ক্রাইটেরিয়া থেকে। এখন দেখেন কে এন এর মান কত ছিল এখানে 537 এর জন্য কে এন ছিল 0.537, সো সরি, হ্যাঁ 0.537, সো 0.53 এখানে হইতে পারে, তাই না। এখান থেকে আপনি যাবেন, কোথায় যাবেন, এখান থেকে 2.5%, যে 2.5% কোথায়, 2 আর 3 এই জায়গাতে হতে পারে, তাই না, সামথিং এখানে কোথাও হবে আর কি। যদি আমি ধরলাম এখানে হয়, তারপর নিচের দিকে নামেন, নামলে এই জায়গাতে আসবে। তাহলে আর এর মান কত আছে দেখেন, এখানে 20, 18, তাহলে 17.5, তাই না, তাহলে 0. এখান থেকে আর এর ভ্যালু বের করছি আমি কত 0.175, ঠিক আছে। এখন দেখেন সিমিলারলি এই যে আর এর মান 0.175 এর জন্য M3 মুভমেন্ট কত আসে ক্যালকুলেট করলাম, এই যে আগের মতো এই যে ফর্মুলা ইউজ করে এখানে এইচ এর মান 24 বসাবো, আমি মেজর অ্যাক্সিস মুভমেন্ট এখানে ডোমিনেন্ট কে একটু খেয়াল করেন M3 মুভমেন্ট, সো M2 মোড অটোমেটিক্যালি আমার চলে আসবে, আমি M3 এর চেক দিলেই হবে। সো M3 টা এখানে দেখলাম যে ওই ফর্মুলা আর এর মান এটা ইউজ করে আমি আবার উপরে যে ফর্মুলা আছে এই ফর্মুলাটা ইউজ করলাম, করার পরে M3 মুভমেন্ট কত পাইছি 347, আমার লাগে কত 118 মুভমেন্ট, দ্যাটস ওকে, অনেক বেশি আছে, তাই না। তো সিমিলারলি এবার আপনি আপনার যে এই আছে আরেকটা আছে না 794 পি, এটার জন্য চেক দিবেন, দেখুন যে এটার জন্য 144 মোমেন্ট আসতেছে কিনা, যদি আসে তার মানে আপনি স্টিল রেশিও ধরছেন সেটা ঠিক আছে। তা আমি ওটা চেক দিছি, আমার ওকে কি বলছি যে এস ফর পি
794 কিপস লোড, এই রিইনফোর্সমেন্ট রেশিওটা অলসো কি স্যাটিসফাই হয়েছে। তাহলে আমি রিইনফোর্সমেন্ট রেশিও কত পার্সেন্ট পাইছি, রো এর মান 0.025, মানে কত পার্সেন্ট, 2.5% পাইছি, তাই না? তাহলে স্টিলের পরিমাণ কত হবে, তাহলে আমরা জানি যে এস সমান কি রো ইনটু বিডি। ওকে, এখানে ডি বলতে আমি এখানে এস বসাই দিয়েছি আর কি, ডি বলতে আপনারা এই করতেন আর কি, কিছু কমাই দেওয়া যাইতো, বাট আমরা করছি কি এখানে ডাইরেক্ট এস বসাই দিয়েছি সেফ জোনে থাকার জন্য। ওকে, একটু সেফটি থাকার জন্য আমরা, কারণ এখানে দেখবেন কি লাস্টে কি হচ্ছে আমি দেখাবো। সেভে থাকার জন্য আমি এখানে ডি না বসাই এস বসাই আমি স্টিল ক্যালকুলেট করছি 9.6 ইঞ্চি স্কোয়ার আসতেছে, তাই না? তাহলে আমি 10 নম্বর বার ইউজ করলাম, 10 নম্বরের ইয়ে হচ্ছে 1.27 ইঞ্চি স্কোয়ার। তাহলে কয়টা আমার 10 নম্বর বার কয়টা লাগবে, আমার লাগবে 7.55, তাহলে 8টা ইউজ করবো। এখন আমি 8টা বার ইউজ যদি করি তাহলে আমার স্টিল প্রোভাইড কত হয়েছে, হ্যাঁ, তাহলে 2.64। এখানে আপনি এইচ ইউজ না করে ডি ইউজ করবেন। ডি কত ইউজ করবেন, সোজা কথাই এখান থেকে হিসেব করেন না কত হবে। তাহলে যদি আমি বলি ডি হবে এখানে 24 মাইনাস আড়াই, তাহলে এখানে আমি লিখি নাই কি 24 মাইনাস আড়াই করেন, তাহলে আসবে আপনার ডি এর মান কত আসবে 24 আড়াই, তাহলে আসবে আপনার 21 দশমিক। তাহলে এখানে 24 না বসা কত 21.5 বসাবেন, ঠিক আছে, ডি এর মানের কি, হ্যাঁ, আড়াই বাদ দিলে হবে ক্লিয়ার কাবার। তাহলে রেশিওটা কত আসতেছে একটু চেক করেন, 8 ইন্টু 1.27 ডিভাইড বাই 16 ইন্টু 21.5। আমরা একটু বেশি রাখবো সবসময়, তাহলে আসলে যে এখানে 2.96 হবে, 64 হবে না, এটা হবে 2.95%। তাহলে আমি কত পার্সেন্ট স্টিল ইউজ করছি, 2.95% স্টিল আমি ইউজ করছি। এবার আমরা ইটিএফসে দেখি এই বারটাতে আমরা যে বারটা ডিজাইন করতে সেটা দিয়ে ইটিএফস কত দেখাচ্ছে, তাই না? তো এই বারটা দেখেন এখানে আমার এই যে ই বার এই রিইনফোর্সমেন্টটা আমি ডিজাইন করছি, তাই না? এই যে এটা ই নাম্বারটা, তাই না, E6 যে কলামটা ছিল সেটা আমি ডিজাইন করছি। এখান থেকে আমি কি করব, ডিজাইনে যাব, ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম ডিজাইন, সেখান থেকে দেখেন ডিসপ্লে ডিজাইন ইনফোতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে দেখবেন যে টোটাল রিভার পার্সেন্টেজ ক্লিক করবেন, ক্লিক করে অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেখেন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এখানে আপনার কলামের উপরে লাগতেছে তো 1.4%। এক ফ্লোরে একরকম লাগবে, ঠিক আছে, এটা আসলে ভ্যারি করতেছে কারণ আপনার উইন্ড লোড আছে, আর্থকোয়াক লোডের কারণে, টর্শনের বিভিন্ন ইফেক্টের কারণে এখানে ভ্যারি করবে। আমি এবার ম্যাক্সিমাম কত লাগতেছে দেখেন, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট লাগতেছে আমার এই যে এখানে 2.89%, তাই না? আর নিচে একবার গ্রাউন্ড ফ্লোর লাগতেছে 2.63, আর মধ্যখানে আরো কম লাগতেছে। দেখেন আমার 2.89% স্টিল ইটিএস বলতেছে আমাকে দিতে হবে, আর আমি ক্যালকুলেশন করে কত পাইছি দেখেন তো 2.95। দ্যাট মিনস আমার হ্যান্ড ক্যালকুলেশনটা ইটিএস এর সাথে ম্যাচ করছে, মানে ইটিএস থেকে আমি সেভ জোনে ক্যালকুলেটটা করতে হবে। দ্যাট মিনস ইটিএস এর ক্যালকুলেশন এবং আমার ক্যালকুলেশনটা ক্রস চেক দিছি যে হ্যাঁ এখন আমাদের দুজনের ক্যালকুলেশন ঠিক আছে, দ্যাট মিনস দিস ডিজাইন ইজ ওকে। ওকে, দেন আপনি স্টিলের ডিজাইন করবেন। স্টিলের ডিজাইন কিছুই না, একদম সহজ। এটা হচ্ছে যে আমরা জানি যে 3 থেকে 10 নাম্বার বার ইউজ করলে 3 নাম্বার স্টিলার দিতে হয়, 3 নাম্বার বারের স্টিলার দিতে হয়। সো 3 নাম্বার বারের স্টিলার ইউজ করেন তাহলে যে ফর্মুলা ছিল আপনি জানেন, সেটা একটা হচ্ছে কি 16 ডিবি। ডিবি কার ডায়া হবে, এই যে লং বারের ডায়া, যেটা বড় বারগুলো ইউজ করছেন সেগুলো ডায়া, সেটা কত নাম্বার ইউজ করছি 10 নাম্বার বার। আমরা জানি 10 নাম্বার বার ইউজ করলে তার বারকে যদি তার বার নাম্বারকে 8 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ডায়া পাওয়া যায়। এখানে 20 ইঞ্চি পাইলাম। এবারে আমাদের এসিআই করে 3টা চেক ছিল, তো এখানে 48/3/8 একটা ফর্মুলা ছিল, মানে D/48 ডিবি। এখানে ডিবি হচ্ছে তোমার টাইবারের ডায়া ডায়া, আর লাস্টে ছিল কি স্পেসিং কত হবে, দিস ডাইমেনশন। মানে আমার এখানে কত ছিল 16 ইন্টু 24, তো দিস ডাইমেনশন ছিল 16। তো তিনটার মধ্যে সবচেয়ে ছোট কোনটা 16। তো আমি স্টেপ কত ইউজ করবো 16 ইঞ্চি পরপর স্টেপ, বা আমরা টাইবারই এখানে স্টেপ বলে না, আসলে এখানে টাইবার বলে আর কি কলামে, সরি টাইবার বলে, হ্যাঁ। তাহলে 16 ইঞ্চি পরপর আমি কি করবো টাইবার ইউজ করবো। আই হোপ এটা হচ্ছে কলাম ডিজাইনের একটা বেসিক ধারণা আপনাদেরকে দিলাম। আসলে কলাম ডিজাইনটা হচ্ছে সবসময় ট্রায়াল এরো দিয়ে করতে হয়, কারণ এক ফ্লোরে একরকম মুভমেন্ট আসবে, একরকম পি আসবে। সো এর আপনি কয়েকটা ট্রায়াল দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। আর সবচেয়ে মজার কথা ইটিএফ আমাদেরকে ভ্যালুগুলো দেয়, আমরা দুই একটা চেক দিয়ে দিলে বাকিগুলো আমরা ইটিএফ থেকে নিয়ে নেবো। সো আচ্ছা, একটা বিষয় এখানে খেয়াল করব, সেটা হচ্ছে আমরা যদি এইভাবে ডিজাইনটা করি, হ্যাঁ, এখন যেভাবে আমি দেখাইছি আর কি, তো করলে এইভাবে ডিজাইনটা আসলে করলে কলামের জন্য মানে পুরো বিল্ডিংয়ের জন্য সেম কলামই আমাকে সেম পরিমাণ রিইনফোর্সমেন্ট দিতে হবে। সো এখন ওই ডিজাইনটা আসলে ইকোনমিক অনেক সময় হয় না। তো সেই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা একটু কাজ একটু বাড়বে, মানে লেন্থি প্রসেস হবে, যে সেটা হচ্ছে প্রত্যেকটা ফ্লোরের জন্য কত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট লাগে সেটা আলাদা করে বের করা। তো সেটা কেমনে করব, তো সেটা আমি বলে দিচ্ছি, একটু দেখা দিচ্ছে আপনাদেরকে একবার, সেটা খেয়াল করেন। যেমন আমি মনে করেন এই আমার এখানে যে গ্রাউন্ড ফ্লোর আছে, এই গ্রাউন্ড ফ্লোরে যে কলাম আছে সেটাকে সিলেক্ট করলাম করে আগের মতো করে ডিসপ্লে অপশন থেকে শো টেবিলে গেলাম। ওকে, সেখান থেকে আমি আগের মতো করে এলিমেন্ট কলাম সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে আসলাম। হ্যাঁ, আসার পরে দেখবো যে আমার প্রথম দেখবো পি ম্যাক্সিমামটা দেখবো। হ্যাঁ, তো শর্ট অ্যাসেন্ডিং করলাম, দেখেন পি ম্যাক্সিমাম হচ্ছে 810। এই 810-এর জন্য আমার কি মোমেন্ট কি আছে সবগুলো আমি লিখবো, ঠিক আছে। এরপরের কাজ কি, এরপর কাজ হচ্ছে M3 মোমেন্টটা ম্যাক্সিমাম করা। দেন M3 মোমেন্ট ম্যাক্সিমাম
অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিয়ে দেখবেন কোথায় আসে ম্যাক্সিমাম, এটাতে না, তাহলে অ্যাসেন্ডিং এ ম্যাক্সিমাম ছিল। তাহলে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য পি কত আসছে, এই একটা কম্বিনেশন আপনি নেবেন। তাহলে দুইটা কম্বিনেশন গেল। লাস্ট হচ্ছে কি কম্বিনেশন, এই M3 জন্য একটা শর্টিং করে আপনি এখানে একটা পি সহ একটা কম্বিনেশন নিছেন, তাই না? তো এরকম আপনি সেম ফ্লোরের জন্য মানে আপনার 3 তলা বিল্ডিং এর জন্য এরকম আপনি 3টা লোডের কম্বিনেশন পাইছেন। কম্বিনেশন পাওয়ার পরে এখন আপনি যে কোনো একটা পি কে ধরে আপনি এইভাবে সেম প্রসিডিউরে ম্যাথটা করে একটা রিইনফোর্সমেন্ট অ্যাজাম্পশন করবেন। করার পরে দেখবেন যে এই রিইনফোর্সমেন্টে এই আপনি যে বাকি যে দুইটা সেকশন ধরছিলেন সেগুলা স্যাটিসফাই হয় কিনা। যদি হয় তাহলে আপনার ওই ফ্লোরের জন্য কত পার্সেন্ট কি লাগবে, আপনার রিইনফোর্সমেন্ট লাগবে। তারপর মনে করেন আমি এখান থেকে এখন মনে করেন আমি 4th স্টোরিতে গেলাম, সেখানের এই 4 নাম্বার স্টোরি যেটা সেখানে আমি সিলেক্ট করলাম। কারণ সাধারণত আমরা এটা জানি যে যত উপরের দিকে যাবেন কলামে তত রড কম লাগবে, কারণ সেখানে কম্প্রেশন কম আসবে, তাই না? এখন দেখি যে আমার 4 নাম্বার স্টোরিতে কি অবস্থায় আছে আর কি। সো আমি 4 নাম্বার দেখেন, এই যে আমি এলিভেশন থেকে দেখেন এই 4 নাম্বার স্টোরি কলামটাকে সিলেক্ট করলাম। করার পরে ডিসপ্লে থেকে শো টেবিলে গেলাম, যে আমরা আগের মতো করে আমরা কলামটাকে সিলেক্ট করে রাখবো। দেন এখানে আসবেন, আসার পরে খেয়াল করেন আপনি এই জায়গায় আসবেন। ওকে, পিটাকে ম্যাক্সিমাম করে নিয়ে আগে আমরা তাহলে ম্যাক্সিমাম পি এখানে কত 445, তার জন্য M2 M3 কত সেটা আপনি পিক করলেন এক। আবার কাজ কি, এবার হচ্ছে আমরা M3 থেকে ম্যাক্সিমাম করা। সো ম্যাক্সিমাম M3 কত সেটা দেখলাম। এবার M2টা ম্যাক্সিমাম M3 এর জন্য আমরা 3টা ভ্যালু নিয়ে নিব, ঠিক আছে? পি M2 M3 কি কি আসতেছে এটা দেখে নিব। আবার M2টাকে আমি ম্যাক্স করে নিব, করে নিলাম। করার পরে এখান থেকে একটা কম্বিনেশন পাইলাম। তাহলে আমার এটা কোন ফ্লোরে দেখেন তো একটু, এখানে লেখা আছে স্টোরি 5। তো স্টোরি 5 এর জন্য আমি কয়টা কম্বিনেশন পাইছি, আবার সিমিলারলি 3টা লোড কম্বিনেশন পাইছি। সো এই 3টা লোড কম্বিনেশনকে আমি আবার আগের মতো করে এই যে এখানে আমি যেভাবে করছিলাম 3টা কম্বিনেশন এখানে আসবে। 3টা কম্বিনেশন যে কোনো একটা কম্বিনেশনকে আমি আমার যেটা হচ্ছে যে আপনার জাজমেন্ট বা আপনার বলবো যে ইঞ্জিনিয়ারিং জাজমেন্ট যেটা বলি আর কি, ওইটা ধরে আপনি একটা রিইনফোর্সমেন্ট অ্যাজাম্পশন করে নিন যে এত পার্সেন্ট রিইনফোর্সমেন্ট আপনি দিবেন। সেই রিইনফোর্সমেন্ট দিয়ে আপনার বাকি দুইটা কেস যদি স্যাটিসফাই হয় তাহলে সেটা হচ্ছে আপনার ওই ফ্লোরের জন্য রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ বাই ক্যালকুলেশন সিমিলারলি থাকবে। তো এভাবে আপনি করতে পারেন কি প্রত্যেকটা ফ্লোরের জন্য আলাদা আলাদা রিইনফোর্সমেন্ট রেশিও বের করে তারপরে আপনি বলতে পারেন যে হ্যাঁ প্রথম ফ্লোরে আমি মনে করেন 6টা 9.6 ইঞ্চিস বা টু মনে করেন যেখানে আমি কি করছি আমার এখানে 2.5% বা অলমোস্ট 3% লড স্টিল লাগছে, তাই না? কত কোনটায়, এটা গ্রাউন্ড ফ্লোরে মোটামুটি আমার প্রেশার বেশি ছিল, তাই না? তো গ্রাউন্ড ফ্লোরের জন্য বা মনে করেন স্টোরি 2 এর জন্য আমার কত পার্সেন্ট লাগতেছে, অলমোস্ট 3% লাগতেছে। কিন্তু স্টোরি 4 এ দেখবেন যে আপনার কাছে লাগতেছে 1%। তাহলে আপনি কি করবেন, ওইখানে গিয়ে এই যে 6টা রড এখানে আপনার 8টা রড উপরে দিকে উঠবে না, সেখান থেকে আপনি 2টা রড কেটে ফেললেন, জাস্ট আপনি 4টা রডকে উপরে দিয়ে নিয়ে গেলেন। এরপর দেখবেন যে রূপের মধ্যে গিয়ে দেখেন যে আপনার আরো প্রেশার নাই বললেই চলে, সেখানে আপনি অনলি 3টা বা 4টা অলমোস্ট আপনাকে অ্যাটলিস্ট কন্টিনিউ করতে হবে, কারণ আপনার টাইবার তো বানতে হবে, তাই না? আপনি 4টা কন্টিনিউ করলেন। এভাবে আসলে আপনি ল্যাপিং করে করে ডিজাইন করতে পারেন। সো আই হোপ এটার মধ্যে ডিটেলস যা বলা তা বলছি। এখন দুটো অপশন আপনার কাছে আছে, একটা হচ্ছে আপনি যেভাবে আমি দেখাচ্ছি ক্রিটিক্যাল সেকশন ধরে জাস্ট একটা রাফ ডিজাইন করে পুরা বিল্ডিং এর জন্য সেম কলাম, ওই ফ্লোরের জন্য ওই কলামটা কি থাকবে, সেম সেকশন থাকবে, সেম স্টিল দিতে পারেন। অথবা আপনি ইকোনমি ডিজাইন করতে চাইলে কি করতে পারেন, আপনি রিইনফোর্সমেন্টের পরিমাণটা ফ্লোর ওয়াইজ বের করবো, দেখতে পাবো যে কোন ফ্লোরে কত পার্সেন্ট লাগে। আর এটা সবথেকে আরেকটা সহজ কথা বলে দিই, আমাদের যদি আমরা ইটিএফসকে যদি বলি সে আমাকে দেখাবে কিন্তু, যেমন এখান থেকে ডিজাইন ইনফোতে গেলাম, দেখি আবার দেখেন একটু ডিজাইন থেকে কি কংক্রিট ফ্রেম ডিজাইন, সেখান থেকে হচ্ছে আপনার ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাবেন, সেখান থেকে টোটাল লিভার পার্সেন্টেজে ক্লিক করবেন, করার পরে অ্যাপ্লাই দিবেন। দেন দেখেন এখানে দেখাচ্ছে অলরেডি আপনাকে ইটিএফ যে কোথায় লাগতেছে কোন ফ্লোর। দেখেন আপনার গ্রাউন্ড ফ্লোরে লাগতেছে 2%, এরপরে আপনার স্টোরি 1 লাগতেছে 2.13%, এবং কমন না দেখলে উপরের দিকে কমে গেছে। একবারে যায় আপনার স্টোরি 6 লাগতেছে কত 1.43%। যেহেতু 1.43 আপনার রূপ পর্যন্ত যাইতেছে, তাহলে আপনি 1.43 কি হতে হবে, অ্যাটলিস্ট কন্টিনিউ করে যাইতে হবে। এর মধ্যে অনেক ফ্লোরে দেখেন একটু কম লাগতেছে, তাই না? আবার নিচের ফ্লোরে দেখেন প্রায় 2% লাগতেছে। সো আপনি নিচের ফ্লোরগুলো একটু বেশি রাখলেন রড, উপরে আস্তে আস্তে কমাইতে পারেন আর কি। তো এইভাবে আপনার চাইলে ডিজাইন করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে, সালাম আলাইকুম।